হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক নতুন ইউনিট, নতুন অধ্যায়। ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ইউনিট নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর ইউনিটের আমরা তড়িৎ চুম্বকত্ব, প্রথম অধ্যায় তড়িৎ চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। এমসিকিউ আলোচনা করব, প্রথম ভিডিও তড়িৎ চুম্বকত্বের। আশা করি তড়িৎ চুম্বকত্ব অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে পড়েছো, যেখান থেকে পড়ে থাকো না কেন খুব ভালোভাবে পড়েছো। এখানে এমসিকিউ আছে 35টা, আমাদের টার্গেট থাকবে 9টা, তারপর 8টা, অর্থাৎ 9 3 27, 27 আর 8 35। এইভাবে কিন্তু ভিডিওগুলো থাকবে, 4টে পার্টে ভাগ করে নিয়েছি আমি, তো 9টা করে এমসিকিউ হবে। তাহলে আজকের প্রথম ভিডিওতে 1 থেকে 9 নিয়ে আমরা আলোচনা করব। ছোট ছোট প্রশ্ন আছে, খুব একটা কঠিন না, কনসেপ্ট বুঝবো এবং ধীরে ধীরে এই যে অধ্যায়টা, সেই অধ্যায়টার প্রতি একটা দখল আনার চেষ্টা করব। ঠিক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। যাই হোক, আজকের ক্লাসটা চালু করি। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সময়টা মেনশন করে অবশ্যই জানাবে যে কোথায় অসুবিধা হচ্ছে, এবং যদি বুঝতে পারো, যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের এই শেয়ার বা তোমাদের এই লাইক, তোমাদের এই কমেন্ট, এগুলো আমাকে খুব মোটিভেট করে। ওকে, চলো। একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ দ্বারা ওই বিন্দুতে রাখা একটি বিচ্ছিন্ন তড়িৎ মেরুর কোন ধর্ম প্রকাশিত হয়? আচ্ছা, ধরো তোমার কাছে একটা চৌম্বক বলরেখা আছে। চৌম্বক বলরেখাগুলো কীরকম? এরকম, অর্থাৎ চৌম্বক বলরেখা এইভাবে আছে। জিনিসটা কি একটু জানতে হবে, এটা পরের একটা প্রশ্ন তো কাজে লাগবে। এই যে আমাদের চৌম্বক বলরেখা, এই চৌম্বক বলরেখার কোনো বিন্দুতে কোনো একটা পয়েন্ট নিলে, ধরো এই পয়েন্টটা, ঠিক, কোনো বিন্দুতে ওই বিন্দুটা নিলাম, অঙ্কিত স্পর্শক কার ডিরেকশান দেয় বলো তো? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশান দেয়, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ক্লিয়ার হলো এত দূর? অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক ড্র করি তাহলে সেটা এইভাবে হবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশান আছে সেটা এইভাবে হবে, এটা আমাদের কাছে পরিষ্কার। এখন যদি তোমরা মনে করো যে F = Q × E, যদি মনে পড়ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে এটা একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যে তড়িৎ বল, সেই তড়িৎ বলের পরিমাণ হবে, যদি একটা একক চার্জ থাকে, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তাহলে সেই চার্জের উপরে ক্রিয়াশীল বল, সেটা হবে চার্জের মান গুণিত ইলেকট্রিক ফিল্ডের মান। ঠিক একই রকমভাবে এটা FE দিয়ে দিলাম, এটাকে FM দিচ্ছি আমি, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স। তার মানটা কি এটা হতে পারে না যে একটা মনোপোল মানে হচ্ছে একক মেরু, হয় ধনাত্মক মেরু বা ঋণাত্মক মেরু, মানে নর্থ পোল বা সাউথ পোল। অবশ্যই কোনো একটা ম্যাগনেটকে কোনো দিনেই একক পোল করা যায় না, শুধু নর্থ মেরু হয় না, শুধু দক্ষিণ মেরু হয় না, দুটোই থাকে একসাথে। যত ছোটোই তুমি ম্যাগনেট নিয়ে নাও, ম্যাগনেটকে যত ছোটো ভাগেই ভাগ করো না কেন, ম্যাগনেটের এটা ম্যাগনেটিজমের একটা প্রপার্টি যে কোনো ম্যাগনেটের মধ্যেই নর্থ পোল এবং সাউথ পোল দুটোই কিন্তু এক্সিস্ট করে, মনোপোল এক্সিস্ট করে না। ঠিক, তো সেই কারণে চার্জের সাথে ইলেকট্রিক ফিল্ডে চার্জের যে ভূমিকা, ম্যাগনেটিক বা ম্যাগনেটিজমে মনোপোল বা বলা উচিত পোল স্ট্রেংথ RENGTH, পোল স্ট্রেংথের সেই ভূমিকা, আর এই এমকে পোল স্ট্রেংথ দ্বারা চিহ্নিত করা হয়। এটা গুণিত ওর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এটার সাথে লিখতে পারি কি আমি FM = MB। এটা যদিও তোমরা পরের অধ্যায়ে পাবে, অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়টাতে পাবে, তাও আমি এখানে কম্প্যারিজনের মারফতে এই জিনিসটা করে দিতে পারলাম, অসুবিধা নেই। এবার এই যে পোল স্ট্রেংথ আছে, এই পোল স্ট্রেংথটা দুটো ভাগে ভাগ আছে, যেমন চার্জ দুটো ভাগে বিন্যস্ত, সেরকম পজিটিভ পোল স্ট্রেংথ, নেগেটিভ পোল স্ট্রেংথ। পজিটিভ পোল স্ট্রেংথ হয় নর্থ পোলের জন্য, আর নেগেটিভ পোল স্ট্রেংথ হয় S পোল বা সাউথ পোলের জন্য। ক্লিয়ার হলো এত দূর? তাহলে যেহেতু এখানে নর্থ পোলের কথা বলা আছে, তো এখানে নর্থ পোলের ওপরে যে ক্রিয়াশীল বলটা, সেটা M × B হবে, অর্থাৎ নর্থ পোলের ম্যাগনেটিক পোল স্ট্রেংথ গুণিত ক্রিয়ারত চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে, যদি সেটা বলকে চিহ্নিত করে, বল আবার কাকে চিহ্নিত করে? বল আবার চিহ্নিত করে ত্বরণকে, কারণ F = ma। এই M কিন্তু মাস, ma, এটা কিন্তু আমরা পেয়েছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। ঠিক আছে, বোঝা গেল? মাস ইন্টু অ্যাক্সেলারেশন।
তাহলে কোথাও একটা ফোর্স কিন্তু অ্যাক্সেলারেশনকে ডিনোট করে। দ্যাটস ওয়াই এখানে উত্তরটা হবে যে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেটা উত্তর মেরুর কোন ধর্মকে প্রকাশ করে, উত্তর মেরুর ত্বরণ যে ধর্মটা আছে, ত্বরণ অ্যাক্সেলারেশন যে প্রপার্টিটা, সেইটাকে কিন্তু চিহ্নিত করে। অ্যান্সারটা হবে ত্বরণ। তাহলে এটা কার সাথে যাচ্ছে? অপশান নাম্বার ডি এর সাথে যাচ্ছে। আশা করি কম্প্যারিজন বা রিলেশনটা বোঝা গেল যে আমি ইলেকট্রিক ফিল্ড থেকে উত্তরটা আনার চেষ্টা করলাম, উত্তরটা তোলার চেষ্টা করলাম। 2 নম্বর বলেছে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের কোন দিকে? অভিমুখ বরাবর। চৌম্বক বলরেখার যেটা স্পর্শক, অঙ্কিত স্পর্শক, চৌম্বক ক্ষেত্রের দিক যেটা, সেটা ওই দিক বরাবরই হবে, অর্থাৎ ওই অভিমুখে। উত্তরটা হবে অভিমুখে, অর্থাৎ যে অভিমুখে তুমি স্পর্শকটা ড্র করেছো সেই অভিমুখে কিন্তু তোমার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। 3 নম্বর বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো। ধরো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অর্থাৎ চৌম্বক বলরেখা, সেগুলো কী হবে? সুষম হবে। সুষম মিন্স তারা মানে এবং দিকে একই হবে, অর্থাৎ সেই সুষম চৌম্বক বলরেখাগুলি হবে সমদূরবর্তী, অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে হবে, সমদূরবর্তী ও সমদৈর্ঘ্যের মানে মানটাকে নির্দেশ করলো, সমদূরত্ব মানে ইকুয়াল পরিমাণ ডিস্ট্রিবিউট আছে সেটাকে নির্দেশ করলো। সমদূরত্বের আর সমদৈর্ঘ্যের, সমান্তরাল, হ্যাঁ অবশ্যই। নির্দিষ্ট দূরত্ব মানেই কত? এটা নির্দিষ্ট দূরত্ব অন্তর মানেই তো সমান্তরাল সরলরেখা, তাই না? তাহলে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা গুচ্ছ, অর্থাৎ অপশান নাম্বার এ এর সাথে এটা ম্যাচ করে গেল। 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি আমরা। 4 নম্বর প্রশ্নতে বলেছে যে একটি উল্লম্ব দীর্ঘতারের মধ্য দিয়ে ঊর্ধ্বমুখী প্রবাহ হলো, ঊর্ধ্বমুখী মানে ওপরে, মানে এই বরাবর, এইভাবে কিন্তু একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। সেই তারের, দেখো বোঝার চেষ্টা করো, সেই তারের এত দূরে আসবে, সেই তারের রাইট সাইডে, পূর্ব দিক মানে রাইট সাইড, সেই তারের পূর্ব দিকে, নর্থ কিন্তু আমি ওপরটাকে ধরছি না, নর্থ কিন্তু আমরা এটাকে ধরছি, নর্থ আমার এই সামনের দিকে বর্ডারটা, সাউথ তোমরা, পূর্ব এইটা, পশ্চিম এইটা, আর ওপর আমার এইটা, ওপর হচ্ছে আমার ছাদ। তাহলে এই ছাদের দিক দিয়ে কিন্তু কারেন্ট একটা প্রবাহিত হচ্ছে। এবার রাইট সাইডে অর্থাৎ আমার ডান দিকে বা পূর্ব দিকে যদি একটা বিন্দু থাকে, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কোন দিকে হবে, মানে দিক কোন দিকে হবে। তাহলে এই বরাবর বুড়ো আঙুল এদিকে দিলাম। রাইট সাইডের কোনো বিন্দুতে যদি আমাকে ড্র করতে হয় তাহলে সেটা হবে কি? ভেতর দিকে। আর ভেতর দিক মানে হলো বোর্ডের দিক মানে হলো আমার নর্থ পোল। তাহলে ওপর দিকে একটা কারেন্ট যাচ্ছে এইভাবে, সেইখানে যদি আমি বুড়ো আঙুল রাখি, এইভাবে কারেন্ট যাচ্ছে, বুড়ো আঙুল রাখি, দেখা যাচ্ছে নিশ্চয়ই। সেইভাবে যদি রাইট সাইডের কোনো বিন্দু আমি নিই তাহলে সেটা কী হবে? এইভাবে হবে, কার্লটা হচ্ছে ওইভাবে ভেতর দিক মানে হলো আমাদের উত্তর দিক, তাই উত্তরটা হবে উত্তর দিক। উত্তর হবে উত্তর দিক, যেটা বললাম আরেকবার ভিডিওটা শুনতে পারো। উত্তর হবে উত্তর দিক, অর্থাৎ অপশান নাম্বার বি। ডিরেকশান কিন্তু 6টা, ওপর নিচ ডায়ে বাঁয়ে সামনে পিছনে। সামনেটাকে এখানে উত্তর দিক আর পিছনটাকে এখানে দক্ষিণ দিক ধরা হয়। ওপরটাকে এখানে উল্লম্ব, নিচটাকে এখানে নিচের দিকে, উল্লম্বভাবে ওপর দিকে, উল্লম্বভাবে নিচের দিকে। রাইট সাইডটাকে পূর্ব দিক, লেফট সাইডটাকে পশ্চিম দিক ধরা হয়। 5 নম্বর প্রশ্ন তো বলেছে একটি খাড়া ও সোজা পরিবাহীতে প্রবাহের অভিমুখ উল্লম্বভাবে ওপর দিকে, আচ্ছা এটাও ওপর দিকে, একটি বিন্দু পি পরিবাহীর পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে, আর একটি বিন্দু কিউ পরিবাহীর ঠিক পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ একটা ডিস্টেন্স থেকে রাইট সাইডে ম্যাগনেটিক ফিল্ড বার করব, আর সেম ইকুয়াল ডিস্টেন্স দূরে লেফট সাইডে বার করব। তাহলে রাইট সাইডে যেটা উত্তর দিকে হচ্ছে, লেফট সাইডে সেটা দক্ষিণ দিকে হবে, তোমাদের দিকে, আমার পিছন দিকটা, তাই না? তাহলে পূর্ব দিকে থাকা কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে উত্তর দিক, অর্থাৎ নর্থ। আর পশ্চিম দিকে কোনো বিন্দু নিয়েছে ইকুয়াল ডিস্টেন্স দূরে, সেটা হবে দক্ষিণ দিকে হবে তাদের, মানে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সাউথ পোল। মান কীরকম হবে? মান কিন্তু হবে সেম। যদি বলি ভ্যালু সেম, যেহেতু ইকুয়াল ডিস্টেন্স দূরে, ম্যাগনেটিক ফিল্ড তো ডিস্টেন্সের সাথে সমানুপাতি, এই গেল বিষয়, ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতি, তাহলে এটাই গেল বিষয় আর কি। তাহলে দেখো কি বলেছে, কিউ বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মান সমান, অর্থাৎ অপশান নাম্বার বি সমান হবে, মানটা সমান হবে, ডিরেকশানটা উল্টো হয়ে যাবে। এটা সংশোধন নমুনা প্রশ্নে এসেছিল। ক্লিয়ার হলো এত দূর অবধি? এর পরের প্রশ্নগুলো দেখে নিই, তাই তো, না দেখবে না?
নম্বর, চলো 6 নম্বর, 7, 8, 9, তাহলে আর 4টা আছে। 4টা প্রশ্ন আমরা দেখে নিই। সোজা সোজা সব প্রশ্ন আছে, ধীরে ধীরে জটিলতা বাড়বে, সহজ থাকবে বাট কমপ্লিকেটেড হবে। 6 নম্বর, পেজটা চেঞ্জ করতে হবে। 6 নম্বরে দেখো কি বলেছে, চৌম্বক ক্ষেত্রের মাত্রা। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের যদি মাত্রা বার করতে বলে না, সবথেকে বেস্ট হচ্ছে এফ সমান কিউ বিভি, এখান থেকে মাত্রা বার করা সবথেকে বেটার। আচ্ছা, তাহলে বি সমান হবে তোমার এফ বাই কিউ ভি। ওকে, ফোর্সের যে মাত্রা সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে কিউর মাত্রা হচ্ছে আইটি, আর ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ঠিক, তাহলে এখানে এম এলো এল এল কেটে গেল, টি টু দি পাওয়ার -1 না -2, এটা কেটে যাবে, আর আই ইনভার্স, কোনো এল থাকে না, এটা মাথায় রাখতে হবে। অপশান নাম্বার বি, এম টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেছে। দেখো নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর। 7 নম্বর আছে এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রে এত টেসলা ম্যাগনেটিক ফিল্ড, এন এর মান কত? তাহলে কেন্দ্রে যে মানটা হয় বি সেন্টার, সেটার মান কত হয়? μ0/4π (2πi/r), 4π × 10⁻⁻⁶ এটার মান। ওকে, আর এখানে μ0/4π এর মান হচ্ছে 10⁻⁻7। ওকে, ইন্টু 2π এর মান 2π। ওকে, কারেন্ট কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। রেডিয়াসটা জানি না, জানতে কি চেয়েছে? এনের মান না, রেডিয়াসও দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার রেডিয়াস, তাহলে এটা এন টাইমস হয়ে যাবে, এর সাথে এন টাইমস গুণ, এটাও জানি কত, এটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে 10 × 10⁻², 10 × 10⁻², সেখান থেকে এনের মান বার করব। যাই হোক, 2π 4π কাটলে এখানে 2, 10⁻⁻⁶, 10⁻⁷, তাহলে 10⁻⁻1, এটা কাটলে এখানে 10⁻⁻1, এটা কাটলে n = 2, n = 2। হ্যাঁ, অপশান নাম্বার সি। বোঝা গেল? 7 নাম্বার ক্লিয়ার। 8, 9 দুটো প্রশ্ন আছে। তাহলে আমাদের এই প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। প্রথম ভিডিও তড়িৎ চুম্বকত্বের ওপর, তড়িৎ চুম্বকত্ব। 8 নম্বর প্রশ্ন বলেছে যে বায়ো-সাভার্ট ল এর ভেক্টর রূপ হুইচ ইজ ডেল্টা ভি, বি মাথায় ভেক্টর, μ0/4π, ওকে, আই ডিএল ক্রস আর, ওকে, আর আর ভেক্টর তার মড, তার আবার কিউব, এটা হচ্ছে ভেক্টর রূপ। এটাও মাথায় রাখতে হবে, থাকে প্রশ্নতে। নিচে শুধু আর নিলেও চলবে, মানে কিউব হতে হবে। আমি আর ভেক্টরের মড নিয়ে নিয়েছিলাম, তাহলে ডিভি = μ0/4π আই ডিএল ক্রস আর, আর কিউব নিচে কেউ বি, অপশান নাম্বার বিতে আছে। লাস্ট প্রশ্ন, যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে স্থির রেখে, তড়িৎ প্রবাহ মাত্রা স্থির মানে আইটা কনস্ট্যান্ট, আইটা কী রেখেছি? কনস্ট্যান্ট রেখেছি। ঠিক, ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, রেডিয়াসটা চেঞ্জ করে 2r করা হলো, ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কি পরিবর্তিত হবে? তাহলে বি সেন্টারের মান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে μ0/4π 2πi/r। এখন বিষয়টা হচ্ছে μ0/4π কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, আইটাকেও ধ্রুবক রাখবো, তাহলে বি সেন্টার এর মানটা কোথাও একটা রেডিয়াসের সাথে রিভার্স প্রপোর্শনাল। ওকে, তাহলে রেডিয়াসটা যদি দ্বিগুণ করি তাহলে বি সেন্টারটা হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাবে b/2, এটাতে চেঞ্জ হবে, এটা যত বাড়বে ওটা তত কমবে, তাহলে অর্ধেক হয়ে যাবে, অপশান নাম্বার সি। সোজা জিনিস, কোনো অসুবিধা নেই। আসল তো তোমরা কোয়েশ্চেন নাম্বার 12-র জন্য ভিডিওটা ক্লিক করবে, আমি জানি। কোয়েশ্চেন নাম্বার 12টাও ক্লিয়ার করবো, অসুবিধা নেই পরের ভিডিওতে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।